আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। খুব সম্ভবত ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কেন বলছে এই কথা? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে যে চুক্তি গত মাসে কায়রোতে করেছিল ইরান, সেই চুক্তিটাকে এখন আর ইরান প্রাসঙ্গিক মনে করছে না। এই চুক্তিটি করা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দেওয়ার জন্য এই সংস্থার লোকগুলোকে, অর্থাৎ ইরান আবারও এই সংস্থার তত্ত্বাবধানে যাওয়ার একটা প্রক্রিয়া করেছিল। এখন যদি এই চুক্তিকেই যদি ইরান প্রাসঙ্গিক মনে না করে, এর অর্থ কি দাঁড়াচ্ছে এই যে ইরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধান থেকে, নজরদারি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। এখনো এই বিষয়ে ইরান কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে কথাগুলো বলেছেন, এই কথা থেকে এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়। দুটি বিষয় হতে পারে। এক, পশ্চিমা বিশ্বকে এক ধরনের চাপে রাখার জন্য আব্বাস আরাকচি এই কথা বলতে পারেন। দুই, সত্যি সত্যি ইরান এখন তাদের এই পারমাণবিক কর্মসূচিকে পুরো বিশ্বের লোকচক্ষের আড়ালে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে, এটাও হতে পারে। কেন বলছি যে পশ্চিমা বিশ্বকে একটা চাপ দিতে চায় ইরান? কারণ ইরান বলছে যে এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিকে খুব বেশি আর তারা গুরুত্ব দেবে না, তাদের কথাবার্তা খুব একটা বেশি ইরান আমলে নেবে না। কেন? ইরান কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছে? কারণ হলো যে জাতিসংঘের মাধ্যমে ইরানের উপরে কিছু নিষেধাজ্ঞা চালু করে দিয়েছে এই তিনটি দেশ। এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা ছিল অনেক আগে, অর্থাৎ 2015 সালের আগে এসব নিষেধাজ্ঞা ছিল। ইরানের ব্যাংকিং সিস্টেমের উপরে, ইরানের আর্থিক খাতের উপরে, ইরানের সামরিক খাতের উপরে, বিশেষ করে তাদের যে মিসাইল কার্যক্রম রয়েছে তার উপরে এই নিষেধাজ্ঞাগুলো ছিল 2015 সালের আগে। 2015 সালে আপনারা জানেন যে জাতিসংঘের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল। সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশ প্লাস এর বাইরে থাকা জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এর একদিকে পক্ষ ছিল, অন্যদিকে ইরান ছিল। ইরান বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে আগে থেকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা ছিল তার কিছু তারা স্থগিত করেছিল এবং ইরানকে একটা মিনিমাম লেভেলের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছিল, যাতে করে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে। এখন 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে, আপনারা জানেন যে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যায় এবং এর পরের বছর 2019 সালে ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং তারা ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হয়। 90% পর্যন্ত সমৃদ্ধ করলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায় এবং যে পরিমাণ তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 440 কেজি, তাকে 90% সমৃদ্ধ করলে তা দিয়ে 10টি অ্যাটম বোম তৈরি করা যায়। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ হয়ে গেছে 12 দিনের এবং এই যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করে। একটি হলো নাতাঞ্জ, ফার্দো এবং ইস্পাহান, এবং এরপর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের ভিতরে একটা যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতিকে যথেষ্ট পরিমাণে ভঙ্গুর বলা হয়, ঠুনকো বলা হয়। কারণ হলো যে যেসব কারণে এই পক্ষগুলো একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধটা বন্ধ হয়ে আছে। আবার ইরান তার এই যুদ্ধে যেসব দুর্বলতা আবিষ্কার করেছে, যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশে আক্রমণ করা বিমান, এই সব বিষয়গুলো চীন এবং রাশিয়া থেকে অস্ত্র এনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনে নিজেদেরকে জোরদার করেছে বলে জানা যাচ্ছে। এবং ইসরায়েল থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে এগুলো ফলাও করে লেখা হচ্ছে যে রাশিয়া থেকে কি পরিমাণে অস্ত্রশস্ত্র ইরান কিনছে, চীন থেকে কি পরিমাণ অস্ত্রশস্ত্র ইরান নিচ্ছে, এসব বিষয়গুলো ফলো করে লেখা হচ্ছে। আবার যারা ফ্লাইট ট্র্যাক করে সেসব ট্র্যাকাররা বিভিন্ন জায়গাতে লেখালেখি করছেন যে রাশিয়ার অনেক কার্গো বিমান, মানে সামরিক কার্গো বিমান গিয়ে ইরানে নেমেছে এবং কার্গো বিমানের ভেতরে অনেক কিছুই তো থাকতে পারে। সেটার ভিতরে বিমানের যন্ত্রাংশ থাকতে পারে, আস্ত বিমান কেটে কেটে রাখা যেতে পারে, অস্ত্র থাকতে পারে, লোকবল থাকতে পারে, খাবার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। কিন্তু কি ছিল কার্গো বিমানে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিষয়ে বলা হয়নি। ফলে এখনই এই ধারণায় পৌঁছে যাওয়া ঠিক হবে না যে ইরান যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্যে
রাশিয়ার কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, এই কাল বা পরশু একটা যুদ্ধ লেগে যাবে, এরকমও নয় বিষয়টি। আবার ইসরায়েলের সঙ্গে ইরানের আবারও কখনো যুদ্ধ হবে না, এমনও না বিষয়টি। মানে এখানে একটা চাপা উত্তেজনা কিন্তু রয়েছেই এই দেশগুলোর ভেতরে। এখন এই যে পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে ইরান তাদের নিজেদের দেশের আইন পরিবর্তন করেছিল। আইন পরিবর্তন করে ইরান বলেছিল যে তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির লোকজন এসে পর্যবেক্ষণ করতে পারবে না। যদি করতে হয় তাহলে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিতে হবে। অর্থাৎ তাদের যেই পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে এর নিরাপত্তাকে ইরান তার জাতীয় নিরাপত্তার সঙ্গে এক করে ফেলেছে, এক করে দেখছে। আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে যে ইরান যেসব আইন করেছে সেগুলো তাদের আভ্যন্তরীণ আইন, এটি তার নিজের দেশের ভেতরেই কার্যকর করার জন্য এই আইন আসলে তাদের উপরে প্রয়োগ হয় না বা কার্যকর হয় না। সুতরাং তাদেরকে এই স্থাপনা পরিদর্শন করতে দিতে হবে। এবং কায়রোতে গত মাসে একটা চুক্তি হয়েছিল। এখন এই যে জাতিসংঘে ভোটাভুটি করে ইরানের উপরে থেমে থাকা যে নিষেধাজ্ঞাগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলো যখন আবার আরোপ করে দিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, তারপর এখন ইরান বলছে যে এই তিনটি দেশের কথাবার্তা ইরান খুব একটা আমলে নেবে না, বিশেষভাবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে। পাশাপাশি এই যে আন্তর্জাতিক যে জাতিসংঘের সংস্থাটি রয়েছে এই সংস্থাটির সঙ্গে তাদের যে বোঝাপড়া এটিকে আর তারা প্রাসঙ্গিক মনে করছে না। এখন এই সংস্থার সঙ্গে একটি দেশের বোঝাপড়া কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সংস্থাটি বিশ্বব্যাপী যারা পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে, ইউরেনিয়াম নিয়ে কাজ করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায় এবং তাদের সবকিছুকেই এই সংস্থা নজরদারির ভেতরে রাখে, পর্যবেক্ষণের ভেতরে রাখে। এবং পৃথিবীতে আরো একটা চুক্তি আছে, সেটি হলো যে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার জন্য একটা চুক্তি। এই চুক্তিতে যারা স্বাক্ষর করেছে তারা আসলে এক ধরনের মুচলেখা দেয় যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এবং এই চুক্তি করার আগে যে কয়েকটি দেশ, 5টি দেশের মতো, যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল তারা ছাড়া বিশ্বে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই চুক্তির মূল বিষয় হলো এটি। ইরান এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এই চুক্তিতে স্বাক্ষর করলে তাহলে সে কিছু পারমাণবিক কর্মসূচি বৈধভাবে চালাতে পারে। আবার এই সংস্থার নজরদারির বাইরে গিয়ে কেউ যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে ধরে নেওয়া হয় যে তিনি একটা অবৈধ কাজ করছেন বা সেই দেশ একটা অবৈধ কাজ করছে। ফলে ইরান যদি এই সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক নষ্ট করে ফেলে তাহলে পশ্চিমা বিশ্ব আবারও চড়াও হতে পারে এবং তারা বলতে পারে যে ইরান আবারও জোরে সোরে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। যদি তারা এই কাজটি ইরান নাই করে তাহলে কেন ইরান এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেললো? আবার ধরুন ইরানের যে অবস্থান সেটি আবার স্পষ্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টই বলে দিয়েছেন যে ইসলাম ধর্ম এই ধরনের অস্ত্র বানানোকে সমর্থন করে না। কেন? কারণ এই ধরনের অস্ত্রে মানুষের ব্যাপক ক্ষতি হয়, জীববৈচিত্র্যের ক্ষতি হয়, পৃথিবীর ক্ষতি হয়, এই ক্ষতি অনেক বেশি। ফলে তিনি বলেছেন যে ইরান কখনোই এই ধরনের অস্ত্র তৈরি করবে না এবং আগেও এই ধরনের অস্ত্র ইরান তৈরি করার চেষ্টা করেনি। কিন্তু তারপরেও এই যে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত ওদের সমৃদ্ধ করেছে এ নিয়ে পশ্চিমা বিশ্বের ব্যাপক প্রশ্ন আছে। এবং এই উদাহরণ টেনে অনেক বিশ্লেষক বলেন যে তাহলে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি নাই করবে তাহলে কেন তারা এই ইউরেনিয়ামকে এই পর্যায়ে সমৃদ্ধ করছে? ইরানের জবাব খুব সহজ সরল। ইরান বলে যে তারা বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে রয়েছে, তারা গবেষণা করা এবং এই খাত, এই শিল্পকে ডেভেলপ করা এগুলো করছে মানুষের কল্যাণের জন্য, বেসামরিক কাজের জন্য, শান্তিপূর্ণ কাজের জন্য, গবেষণার জন্য, বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তাদের আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু পশ্চিমা বিশ্ব সে কথা বিশ্বাস করে না। এখন তাহলে আব্বাস আরাকচি যে ইঙ্গিত দিচ্ছেন, যে কথা বলছেন, তা যদিও ইউরোপের কর্মকাণ্ডের একটা প্রতিবাদ হিসাবে বা ইউরোপকে একটা চাপে রাখার জন্য যদিও তিনি এই কথা যদি বলে থাকেন, কিন্তু তারপরেও পশ্চিমা বিশ্ব কিন্তু এই কথাটির ভিন্ন অর্থ করতে পারে, ভিন্ন রকম অনুবাদ করার আশঙ্কা তাদের রয়েছে। এবং ফলে এখানে ইরানের সঙ্গে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এমনকি ইউরোপের যে চাপা উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা কিছুটা বাড়লো, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনি কি তা মনে করেন না? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।